দেশের মানুষের রাজনৈতিক জগতে এমনভাবে আপনার আধিপত্য বিস্তার করে আছে যে সেইটাকে আপনাকে অনেক স্পর্শকাতরতার সঙ্গে বিবেচনা করতে হবে, তাহলে সমস্যাগুলো কম হবে। আমি খালি আরেকটু অ্যাড করে দেই, আমি পুরোটাই একমত মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে। যেটা বলছেন যে বিচারক নিয়োগের ব্যাপারে কিন্তু সরকারের অভ্যন্তরে যারা আইনজীবী তাদের মধ্যেও দাবি উঠেছে, বিচারালয়ের সাথে যারা জড়িত তারা দাবি করছে, এবং ইতিমধ্যে আইনমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি জানেন ষোড়শ সংশোধনীর পরে যে বিচারক নিয়োগের ব্যাপারে যেন একটি নীতিমালা প্রণীত করা হয় যেটা সর্বজন গ্রাহ্য এবং এক ধরনের নিরপেক্ষতা থাকে। কিন্তু সেই ষোড়শ সংশোধনী নিয়েও তো বিতর্ক আছে। না, সেটাই বলছি আজকে আমরা দেখলাম যে মামলা শেষ নাই, এটা হবে। এই যে জনগণ থেকে দাবি আসলেই তো সরকার একের পর এক নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনা করবেন। আর শেষ ভালো যার সব ভালো তার, ওই যে যেটা মাহফুজুল্লাহ ভাই বললেন যে আগে যেমন হামলা হয়েছে, গতকাল যে দিনটিগুলো সেখানে অন্তত হামলা হয় নাই। আমি নাগরিক হিসাবে স্বস্তি বোধ করি যে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বস্তির সাথে সে আদালতে গিয়ে হাজিরা দিয়ে তাকে আসার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেছে, সরকারি দলও কোনো বিশৃঙ্খলা করে না, এটাই আমাদের প্রত্যাশা। কারণ হচ্ছে পুলিশ হামলাটা অন্য জায়গায় করেছে। আরো কিছু আলোচনার বিষয় আছে। আপনি যে জিনিসটা বলছিলেন যে হরতাল হওয়ার একটি সমূহ সম্ভাবনা ছিল, আমরা বেশ কয়েক জায়গা থেকে আমরা শুনেছিলাম যে যেহেতু সমাবেশ করতে দেওয়া হয়নি হরতালের একটি সম্ভাবনা ছিল, কিন্তু অনেকেই আসলে বলছেন যে হরতালটি দেয়া হয়নি কারণ বিএনপির সেই পরিমাণ সাংগঠনিক শক্তি নেই। আমরা এর আগেও বেশ কয়েকটি হরতাল দেখেছি যেটিতে বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিলেন না। আপনি আসলে কি মনে করেন মাহফুজ ভাই? না, এইখানে বিষয়টাকে আপনার ওই যে অনেকে দুই রকমের বক্তব্য আছে। যেমন আমাদের সেতুমন্ত্রী কালকে দেখলাম উনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন কি জন্য, হরতাল দেয়নি বলে। আবার এই একই মন্ত্রী যদি বিএনপি হরতাল দিত তাহলে বলতেন যে এই রকমের হরতাল দিয়েছে কেন। প্রশ্নটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক একটা কর্মসূচি পালন করতে যাবে, আপনি তখন তাকে বিভিন্ন রকমভাবে বাধা দেবেন, এইটি গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। এবং এইটার ফলে যেটা হচ্ছে সংকটটা, ভবিষ্যতে গিয়ে যে সংকটটা হবে যে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ কিন্তু সংকটাপন্ন হবে। এক, দ্বিতীয় হচ্ছে পুলিশ যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে কিন্তু রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় থাকেন তাদের ক্ষমতা খর্ব হয়ে যায়। এইটি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্য ফুটে, কিন্তু পুলিশ তো বলছে আসলে যে এটার অনুমতি দেওয়ার দায়িত্ব তাদের ছিল না, পিডব্লিউডির ছিল। এগুলি সবই হচ্ছে ধূম্রজাল তৈরি করা। এগুলি আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই যে ধূম্রজাল তৈরি করা, এইটা সবসময় এই ঘটনা ঘটে এসছে, আমরা অতীতেও দেখেছি, এটা নতুন কোনো বিষয় না। আর ওই যে হরতাল দিলে বিএনপি সেটাকে এনফোর্স করতে পারতো না, এইটা যেমন মনে করার কোনো কারণ নাই, আবার পুরোপুরি এনফোর্সড হতো এইটাও মনে করার কোনো কারণ নেই। কারণ তখন সরকারি দল কিন্তু এই হরতালকে ভাঙবার জন্য বা হরতালকে মোকাবেলা করবার জন্য, হরতাল যাতে না হয় সেই জন্য যা যা করবার সবই করতেন। কিন্তু সেখানে আমি বলছি যে বিএনপি রাজনীতি আমার কাছে যেটা মনে হয়েছে না দেওয়াতে, আমার কাছে মনে হয়েছে যে তারা এই মুহূর্তে কোনো বড় রকমের কোনো কর্মসূচিতে যেতে চান না, এক। আর দ্বিতীয় হচ্ছে এই তারিখে ওদের পরীক্ষাও ছিল একটা, সব কিছু মিলে তারা ভেবেছেন যে আমরা বিক্ষোভটা করে দেখি টেস্ট কেস হিসাবে যে গভর্নমেন্ট কিভাবে রিয়াক্ট করে। কিন্তু দেখা গেল যে গভর্নমেন্ট সেখানে আপনার উল্টোভাবে বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি যে ঈদের আগেও বলা হচ্ছে যে ঈদের পরেই কঠোর আন্দোলন এবং সরকার অগণতান্ত্রিক সরকার এটি পতনের জন্য সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। সেই ক্ষেত্রে আসলে পুলিশের অনুমতি নিয়ে বা সরকারের অনুমতি নিয়ে সরকার পতনের আন্দোলনের বিষয়টা না, এটা তো না, মিটিং করবার জন্য যেহেতু আপনার সোহরাওয়ার্দী উদ্যানকে বলা হয়েছে, ঢাকা শহরের কোনো জায়গা নাই, সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে বলা হয়েছে এখানে আপনারা সভা করতে পারবেন, যদি কারো মানে ক্ল্যাশ না করে তাহলে আপনি এখানে সভা করতে পারবেন। কাজেই এইটার সঙ্গে আন্দোলনকে জড়ানোটা কিন্তু মানে এক করে দেখাটা কিন্তু ঠিক না আমার কাছে যেটা মনে হয়। আর কিছু কিছু বক্তব্য আপনি দুই পার্টিরই, আমি দুটি বড় দলকে বিবেচনায় নিচ্ছি, অন্যদেরকে বিবেচনায় নিচ্ছি না, বড় দলকে বিবেচনায় নিলে বহু বক্তব্য তারা দেন যেগুলোকে আপনি আসলে বিবেচনায় নিলে আপনি বোকা বনে যাবেন। যেমন গতকালকে একটা বক্তব্য ছিল, আওয়ামী লীগের মাহবুবুল হানিফ সাহেব বলেছেন যে মির্জা আলমগীর গণতন্ত্রের পাঠ নেওয়া উচিত। আমি মনে হয়েছে আমার যে মির্জা আলমগীর তো অধ্যাপনা করেছেন দীর্ঘ সময়, আমি যতদূর জানি, তো নিশ্চয়ই তিনি গণতন্ত্র এগুলো পড়াশোনা করেছেন। এখন হানিফ সাহেব গণতন্ত্র পাঠ করেছেন কিনা আমি জানি না, অধ্যাপনা করলে হয়তো করতেন। তো এখন যদি আমাদের নেতারা যদি এই ধরনের একাডেমিক প্রশ্ন সামনে নিয়ে আসেন যে হ্যাঁ ঠিক আছে আপনি গণতন্ত্র পড়ে আসেন, আমি ইকোনমিক্স পড়ে আসি, তারপরে লেটাস্ট আর্গু, তাহলে একরকমের হয়। আর অন্য যেগুলো সেগুলো আমি সবগুলো বিবেচনায় নিই না। যেটা আমি শেষ বাক্যটা বলি সেটা হচ্ছে যে আমি সবসময় বলে এসেছি টেলিভিশনে যে রাজনৈতিক নেতাদের বক্তব্যটাকে আমি সবসময় তিন ভাগে দেখি। একটা হচ্ছে এইটা অপোজিশনকে একটা দেওয়া যে হ্যাঁ দেখো, দ্বিতীয় হচ্ছে নিজের কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য, তৃতীয় হচ্ছে বিটুইন দি লাইন্স যে কথাগুলো থাকে সেগুলো আমাদের মতো লোকদের জন্য বিশ্লেষণ করবার জন্য আসলে বিটুইন দি লাইন্স কি আছে। মঞ্জুর ভাই, আপনার সাথে আমরা কথা বলবো, এর আগে একটি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরেই, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মঞ্জুর ভাইয়ের কাছে আমরা বিরতিতে যেমন আলাপ করছিলাম যে আমরা বারবারই দেখছি যে আন্দোলনের একটি হুমকি দেয়া হচ্ছে বা আন্দোলন গড়ে তোলার কথা বলা হচ্ছে, এবং ঈদের আগে আমরা দেখলাম যে ব্যাপক আন্দোলনের কথা বলা হলো, তারপর নির্বাচনের আগেও আমরা দেখেছি যে আন্দোলনের কথা বলা হয়েছিল, এবং তৃণমূলে বিএনপির তৃণমূল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে নানা জায়গায় অসন্তোষ তুলে ধরা হয়েছে যে তারা বিভিন্ন সারা দেশ জুড়ে আন্দোলন করছেন কিন্তু ঢাকায় সেই আন্দোলনটি হচ্ছে না। এবং বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে কিন্তু একটি সর্বশেষ যে জনসভা ছিল সেখানে বলা হয়েছিল যে এবার ঢাকায়ও আমরা আন্দোলন গড়ে তুলব, তিনি এমনটাই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা ঢাকায় তেমন একটা বিএনপির আন্দোলন কর্মসূচি দেখছি না। একেবারে এটার জবাব দিয়ে আমি আগের অংশে একটু কথা বলবো। সেটা হচ্ছে এটার কারণটা সত্যিকার অর্থে আমার মনে হচ্ছে যে বিএনপি এখন এক ধরনের সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত। আপনি জানেন যে মহানগর বিএনপি কমিটি করার পর এক ধরনের বরং দ্বিধা বিভক্তি পরিষ্কার হলো। সে জায়গাটা সেই কারণে মাননীয় চেয়ারপারসন তিনি চেষ্টা করছেন যে সারা দেশব্যাপী বিভিন্ন সমাবেশগুলো করে তারপরে ক্রমান্বয়ে যেন ঢাকা সিটিকে যেন আরেকটু তৎপর করা যায়। আমি এখানে আসবার আগে আরেকটি চ্যানেলে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী বলবো, আমাদের একজন সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ ভাই, ওনার দিনকাল যেটি বিএনপির মুখপাত্র ছিল একসময়, তার এক ধরনের অ্যানালিসিস শুনছিলাম একেবারে এই প্রশ্নের উত্তরে। তিনি বলছিলেন যে ইতিমধ্যে যেটা হয়েছে কি বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দল বড় দল, তাদের নানান রকম ইতিবাচক নেতিবাচক বিষয় আছে, কিন্তু এদের এক ধরনের নেতা তারা যখন ক্ষমতায় থাকেন থাকাকালে তারা সম্পদ এ থেকে জেড পর্যন্ত যেতে যেই পরিমাণ সম্পদের বৃদ্ধি ঘটিয়েছেন, এইটাকে রক্ষার জন্য অনেক সময় পরবর্তী যে ত্যাগের রাজনীতি অথবা মারমুখী আন্দোলন অথবা নিজেকে বিলিয়ে দেওয়ার আন্দোলন, সেখানে অতটা যেতে চায় না। ফলে এইটা একটা ব্যাপার ছিল এই গত আন্দোলনকালীন সময়। এই জায়গা থেকে হচ্ছে কেন এই সুযোগটা, এই কারণে মানে সুযোগটা হচ্ছে যে এটা তো একটা সিস্টেমের মধ্যে, এটা আমি বলবো না কেবল বিএনপি লোক। আজকে আওয়ামী লীগের যারা ক্ষমতা, এর মধ্যে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, তারা যে পরিমাণ সম্পদ গড়ছেন, আওয়ামী লীগ যদি ধরেন 3 বছর 5 বছর পরে বিরোধী দলে যায়, হয়তো আমরা একই চিত্র দেখব আওয়ামী লীগের ক্ষেত্রেও। অর্থাৎ এই যে ভোগবাদের রাজনীতি এবং অসম সম্পদের গড়ার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সম্পদ গড়ার পরে তারা সম্পদটাকে রাখতে চায়, এটা একটা ব্যাখ্যা হতে পারে। এই ব্যাখ্যাটার সাথে আমি খানিক অংশে একমত। তবে আমি এই মুহূর্তে সরাসরি, এর আগে আপনি যেটা হরতাল নিয়ে বলছিলেন, বিএনপি হরতাল দেয়নি, ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটাকে আমি সাধুবাদ জানাই। যেটা মাহফুজুল্লাহ ভাই বলেছেন এটাও ঠিক, যেন আমরা আবার কখনো কখনো সরকারি দলের অনেক নেতার কাছ থেকে শুনি তারা যেন এক ধরনের খুঁচিয়ে উৎসাহ দিচ্ছেন যে আপনি হরতাল দিলেন না কেন। আমি ব্যক্তিগতভাবে একজন বিশ্লেষক হিসেবে মনে করি এই যে আজকে যে হরতালের আশঙ্কাটি আমাদের ছিল, এই হরতাল না দিয়ে অথবা গতকাল যে সমাবেশটি করতে পারেনি বিএনপি, না করেও কিন্তু দুটি লাভ হয়েছে অন্তত। প্রথম কথা হচ্ছে যে একটি সমাবেশ করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বা বিএনপি যে জিনিসটা করতে চাইতো, মূল লক্ষ্য কি, যে সরকারের জনপ্রিয়তা হ্রাস করে একটি পয়েন্ট নির্মাণ করা যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, আমরা গণতন্ত্রের জন্য সামনের দিকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই বিষয়টা কিন্তু গত 24 ঘন্টার গণমাধ্যমের আলোচনা দেখলে বুঝবেন যে বিএনপি সেই কাভারেজটি পেয়েছে। এক, দ্বিতীয়ত জনগণের মধ্যে 5ই জানুয়ারি নির্বাচনকালীন সময় বিএনপি জামাত মিলে সহিংসতার যে আন্দোলন চলছিল, সেই সময় একটি নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং বিএনপির কর্মীরা, বিএনপির অনেক সমর্থকও কিন্তু কিছুটা দূরে সরে এসেছিল। কিন্তু ক্রমান্বয়ে যখন শান্তিপূর্ণ সমাবেশগুলো সারা বিভাগীয় শহরগুলোতে আমরা লক্ষ্য করেছি, বিএনপির কর্মীরা ব্যাপকভাবে সমবেত হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের সহযোগিতা, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে। ফলে আমি মনে করি এই যে বিক্ষোভের কর্মসূচিটি দিল, হরতালটি হলো না, হরতাল না দিয়ে বিক্ষোভের দিকে, এটি শান্তিপূর্ণ আন্দোলনের দিকে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এটিকে ইতিবাচকভাবে নিয়েছে। এটা বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য এটি শুভ এবং ভালো সিদ্ধান্ত, এবং একই সাথে অন্যরা উস্কিয়ে হয়তো আরেকটি হরতালের দিকে ধাবিত করছেন, কিন্তু বিএনপি অন্তত রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে আমি মনে করি। মাহফুজ ভাইয়ের কাছে যদি একটু অন্য বিষয়ে যদি আমরা একটু দুইটা মানে খুব সংক্ষেপে যোগ করব। ওই যে আন্দোলনের প্রশ্ন তুলল মঞ্জুর, হ্যাঁ হতে পারে সম্পদের মালিকানা একটা মানুষের সীমাবদ্ধতা হিসেবে কাজ করে যে আমি আবার কোন বিপদে পড়ি, কারণ ইতিমধ্যে আন্দোলন না করেও সাদেক হোসেন খোকাকেও অবৈধ সম্পদের দায়ে দুদক তলব করেছে, যদিও তিনি এখন বিদেশে
সে চিকিৎসাধীন, সেটাতে আমি যাচ্ছি না। আমি বলছি যে আন্দোলনের যে চরিত্রটা, এখন আপনি, আমি, মঞ্জুর, আমরা কেউ রাস্তায় নামবো না। প্রথম কেন বলছি, আমাদের একটা দ্বিধা আছে। রাস্তায় নামলে পুলিশ, এখন আপনি, আমার গাড়ির চালক সেদিন বলছিল যে স্যার আজকাল তো পুলিশের হাতে আর কোনো লাঠি দেখি না, পুলিশ আনসার সকলের হাতেই বন্দুক দেখি, তার মানে বন্দুকটা প্রয়োগ করা হয়। আপনি জাস্ট, আমি দুইটা খালি আপনি উদাহরণ দেখেন, এই যে পাকিস্তানে ইমরান খান এবং আপনার কাদরি, তারা যে আন্দোলনটা করলেন, এই যে রাজধানী দখল করে রাখলেন, এইটা করলেন, ওইটা করলেন, কয়টা গুলি চলেছে ওখানে? পাকিস্তানের তো আরও বেশি অনেক হওয়া উচিত ছিল, হয় নাই। ব্যাংককে আপনার এই যখন আপনার সময়, এই ইনলাক সিনেমাটার সময়, সেই সরকারের বিরুদ্ধে যে রেড শার্ট আর ইয়েলো শার্টে দিনের পর দিন ব্যাংকক দখল করেছে, গুলি হয়েছে? গুলি হয় নাই। আপনি ওই সুযোগটা যদি বন্ধ করে দেন, ওই স্পেসটা ডেমোক্রেটিক এক্সপ্রেশনের, তাহলে আবার সেদিন দেখলাম আরেকটা ইউরোপে একটা দেশে, সেখানে অস্টারিটি ড্রাইভ হয়েছে, অস্টারিটি ড্রাইভের বিরুদ্ধে সব শ্রমিকরা রাস্তায় নেমেছে, গাড়িও 6-7টা পুড়িয়ে দিয়েছে। তো এগুলো হয় কি, সমাজকে আমরা একপাক্ষিক বা এক ধরনের দৃষ্টি দিয়ে বিচার করাটা খুব কষ্টকর, করাটা ঠিক না। কিন্তু যে রাজনৈতিক সংস্কৃতির যে প্রশ্নটা আসছিল, সেখানে আমরা মানে আরেকটু যদি দেখি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছে তারেক রহমানের ব্যাপারে, এবং তারেক রহমান বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি কথা বলেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত, এবং সেটি নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক মাঠ এখন বেশ সরগরম। এবং আমরা দেখেছি আজকে তারেকের বিরুদ্ধে অনেক আওয়ামী লীগ নেতাও কথা বলেছেন, এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি অভিযোগ এসেছে যশোরে। এইটা আসলে কি ধরনের রাজনৈতিক সংস্কৃতির পরিচয়? এবং আমি কিন্তু শুধু এক পক্ষের কথা বলছি না, দুই পক্ষের, উভয় পক্ষের কথাই বলছি। না, মানে আমি বলছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দুঃখজনক বিষয়টা কোন জায়গায় জানেন, কিছু কিছু বর্তমান জোট সরকারের কিছু কিছু মন্ত্রীর কারণে অনেক অশ্লীল বিষয় রাজনীতিতে ঢুকেছে। এখন এই অশ্লীল বিষয় তারা মনে করেন যে তারা ক্ষমতায় আছেন বলেই ইতিহাসকে তারা নির্ধারণ করতে পারবেন বা ইতিহাসকে তারা তৈরি করে দিতে পারবেন।